চাপাই সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নেই, মধু মেলায় ঘুরতে এসে বললেন এক ভারতীয়। এখানে এসে দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন, এখানে অত্যাচারের কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। আওয়ামী লীগ ইস্যুতে নমনীয় বিএনপি জামাত নেতারা বলছেন সিদ্ধান্ত নেবে জনগণ, বিচার না হওয়া পর্যন্ত পুনর্বাসন মেনে নেবে না ছাত্ররা। গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আসার এবং রাজনীতি করার সুযোগ আসলে ছাত্র জনতা দিবে না। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে ছেলের বাসায় খালেদা জিয়া। জনপ্রত্যাশার দেশ গড়তে দোয়া চাইলেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভ। 180 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে এবার মুক্তি পাচ্ছেন 4 ইসরায়েলি জিম্মি। যুদ্ধবন্ধের পর গাজায় ফের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু। এবং আর্থিক বিবেচনায় বিপিএলে দলের সত্ত্ব দেওয়ার পরামর্শ আশরাফুলের। অব্যবস্থাপনায় আস্থা হারাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে হাবিল নামের এক কৃষক আহত হয়েছে। তিনি শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ হাবিলের স্বজনরা জানায়, ভোর 4টায় গম খেতে পানি দিতে যায় নাবিল। এ সময় ভারতীয় বিএসএফ শট গানের গুলি ছুড়লে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বিএসএফ এর গুলিতে আহত কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেলের সামনে আছেন সহকর্মী মতিউর মর্তুজা, যুক্ত হব তার সাথে। মর্তুজা, আহত কৃষকের শারীরিক অবস্থা এখন কেমন? চিকিৎসকরা কি জানিয়েছেন? মাহমুদুল, আজ সকাল 11:30টার দিকে আহত সেই কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে 2 নম্বর ওয়ার্ডে পাঠিয়েছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাকে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। তবে এখনও তার শরীরে যে গুলিবিদ্ধ যে গুলিটি আছে সেটি কিন্তু এখনো বের করা সম্ভব হয়নি। সেই হিসেবে এখনো পুরোপুরি স্থিতিশীল সেটি কিন্তু চিকিৎসকরা বলছেন না। তারা বলছেন যে পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে আসলে তারা বলতে পারবেন যে কি অবস্থা আছে। আর তার পিঠের নিচে কিন্তু গুলি লেগেছে ডান পাশটিতে, সেখানে রক্তক্ষরণও হয়েছে। আর আমরা তার স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ভোর 4টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। গম খেতে তিনি পানি শেষের জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলে নেওয়া হলেও কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদুল। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই বলে মন্তব্য করেছেন এক ভারতীয় নাগরিক। যশোরের মধুমেলায় ঘুরতে এসে এমন মন্তব্য করেন তিনি। মধুমেলায় হিন্দু মুসলিম সম্প্রীতি গোটা বাংলাদেশের চিত্র বলেও মনে করেন তিনি। এদিকে মেলায় এবছর ছোট বড় মিলিয়ে 148টি স্টল বসেছে। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা মহাকাব্যের রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী আজ। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন তিনি, যেখানে রয়েছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদকে ঘিরে তিনি চতুষ্পদী কবিতা রচনা করেন। সে মহাকবিকে স্মরণ করতে যশোরে শুরু হয়েছে 7 দিন ব্যাপী মধুমেলা। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন মহাকবির বাড়ি করতে। এখানে আসলাম, অনেক ভালো লাগছে। ফ্যামিলির সাথে আসলাম ঘুরতে মেলাতে। তার আসবাবপত্র, তার ব্যবহৃত, তার স্ত্রীদের ছবি এসব দেখলাম, দেখে আমাদের ভালোই লাগছে। ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমরা উপভোগ করতে এসেছি, অত্যন্ত সুন্দর পরিবেশ। এই মেলা উপভোগ করতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও এসেছেন পর্যটক। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে ভালোই আছে সংখ্যালঘুরা। খুবই ভালো লাগলো, মেলাটাও খুব বড়। আমার সবচেয়ে ভালো লাগলো যে এখানে এসে দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন। দাদা বৌদি সবার সাথে ঘুরলাম, দেখলাম মেলাটা একদম মিলনের স্থান। এখানে অত্যাচারের কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। মেলায় এবছর ছোট বড় মিলিয়ে 148টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর আমরা এই জায়গায় আসি, এবছর তো আশা করতেছি অন্য বছরের থেকে ভালো হবে। মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রে আসে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায়। আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে। 200 বছর আগে 1824 সালের 25 জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্ম নেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সনেট আর আধুনিক মহাকাব্যেরও জনক হিসেবে পরিচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আগের অবস্থান থেকে সরেছে বিএনপি জামাত। আগে নিষিদ্ধের দাবি জানালেও বড় দুই দলের নেতারা এখন বলছেন সিদ্ধান্ত নেবে জনগণ। তবে ছাত্র নেতারা বলছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। মাজহারুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে চালিয়েছিল গণহত্যা। 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে 5 মাস পর বিএনপি জামাত সহ কয়েকটি দলের সুরে পরিবর্তন এসেছে। বিএনপি ও জামাতের নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা ঠিক করবে দেশের জনগণ। জামাত ইসলামী কোন দলের পক্ষে বিপক্ষের আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত আমরা দিচ্ছি না। এটা জনগণ উইল ডিসাইড এবং সোসাইটি উইল ডিসাইড, এনভায়রনমেন্ট উইল ডিসাইড, সিচুয়েশন উইল ডিসাইড। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তো জনগণ বিচার করবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে আওয়ামী লীগ যে গণহত্যার দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই গণহত্যার পরিপূর্ণ বিচার এবং এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আসার এবং রাজনীতি করার সুযোগ আসলে ছাত্র জনতা দিবে না। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, প্রত্যেকটা অন্যায়ের বিচার প্রক্রিয়া চালু হতে হবে এবং দৃশ্যমান উদ্যোগ থাকতে হবে এবং তার আগে নির্বাচনের কোনো প্রসঙ্গ আসতে পারে না। এবং আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল, যেই ধরনের অত্যাচার এবং জুলুমের মাধ্যমে তারা টিকে ছিল, আমরা তো কেবল জুলাই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে সেটার সেই পরিণতি আমরা দেখতে পাবো না। আমাদেরকে অবশ্যই এই 16 বছরের যত জুলুম, অন্যায়, খুন এবং গুম আছে, এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ছাত্র নেতারা বলছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পরিচয় গণহত্যাকারী দল হিসেবে। তাদের অপকর্মের ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 17 দিন পর হাসপাতালের ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। শুক্রবার লন্ডন সময় রাত 9টায় দ্য লন্ডন ক্লিনিক থেকে তিনি সরাসরি তার ছেলের বাসায় যান। আপাতত বাসায় চলবে খালেদা জিয়ার চিকিৎসা, প্রয়োজন হলে ফলো আপের জন্য আসবেন হাসপাতালে। তবে স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এই তথ্য জানান। জনপ্রত্যাশার দেশ গড়তে সবার কাছে দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির প্রতি জনপ্রত্যাশা বেড়েছে। এ সময় দেশের সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। আপনারা এর মধ্যে শুনেছেন এবং আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমার ছোট ভাই আরাফাত রহমান কোকো তার 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। সেই উপলক্ষে তার জন্য, তার আত্মার জন্য দোয়া করার জন্য একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এর বাইরেও মুসলিমবৃন্দ উপস্থিত আছেন যারা দেশনেত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করে, এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। দর্শক, দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে কর্মী সম্মেলনে কথা বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, মাহমুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন। প্রিয় দিনাজপুরবাসী, সহকর্মী ভাই এবং বোনেরা, আপনারা বড় মজলুম ছিলেন, পুরা সংগঠনটাই মজলুম ছিল। একে একে চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গুলাম আজম এবং কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সহ সকলের প্রতি এই নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন, তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন, তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। এটাই তাদের অপরাধ। যারা চুরি চামারি ডাকাতি করে, যারা কোন দর্শনের সাথে সরাসরি জড়িত, যাদের কুৎসিত কাহিনী প্রতিদিন মিডিয়া এবং
পত্রিকার পাতা ভরে যেত, তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে নাই। তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যাক, রাজনৈতিক দলগুলা জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, মানুষের জীবন ইজ্জত আর সম্পদ নিয়ে টানাটানি করুক। বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না। বাংলাদেশের সব কয়টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল, আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 90 বছরের বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী না, এ দেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। তারপরে উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি, রক্ত সেখানে ঝরেনি, হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল। কত নিম্নমানের রুচি হলে মানুষ খুন করার পর এইরকম কুরুচিপূর্ণ কথা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বলতে পারে? সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই, পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই, ছোটখাটো ব্যবসা করতে পারেন নাই, স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই। আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলাম? আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন। কেন এই অবস্থা কেন হয়েছিল? তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। দর্শক, দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে কর্মী সম্মেলনে কথা বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখছিলাম তার বক্তব্য। যাচ্ছি পরের সংবাদে। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা WEF চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চলছে। কলা ইউনিটে 1 আসনের বিপরীতে প্রতিযোগী 43 জন শিক্ষার্থী। সেখানে আছেন সহকর্মী জুবাইর সানি, যুক্ত হব তার সাথে। সানি, আর কিছুক্ষণের মধ্যেই তো ভর্তি পরীক্ষা শেষ হবে, সার্বিক অবস্থা কেমন দেখছেন আর অভিভাবকরা কি বলছে? আর 5 মিনিট বাকি পরীক্ষা শেষ হওয়ার। 12:30টায় ঠিক পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা শুরু হয়েছিল 11টায়। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছিলেন পরীক্ষা কেন্দ্রে এবং তিনি পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষা অত্যন্ত ভালো হচ্ছে এবং কোনো ধরনের অভিযোগ তিনি পাননি বা এমন কোনো অভিযোগ আসলে আসেনি। এছাড়া কোটা নিয়ে তিনি একটি কথা বলেছেন। তিনি বলছেন যে এবার যৌক্তিক সংস্কার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোটার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার যে নাতি নাতনিদের যে সুযোগটি ছিল সেটি বাতিল করা হয়েছে এবং শুধুমাত্র সন্তানরা, মুক্তিযোদ্ধা সন্তানরা সেই সুবিধাটা পাবে। 8টি বিভাগে কিন্তু পরীক্ষা চলছে এবং ঢাকায়
প্রায় 71টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেটি আপনি বলছিলেন প্রতিটি আসন প্রায় 2900-র মতো, সেখানে কিন্তু প্রতিটি আসনে প্রায় 43 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তার মানে খুব হাড্ডাহাড্ডি একটি অবস্থা, কারণ যেহেতু এত শিক্ষার্থী সেখানে কিন্তু অনেকেই বাদ পড়বেন। তারপরও অভিভাবকরা যেটি বলছেন তারা আশাবাদী যে তাদের সন্তান এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। তো মাহমুদ, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় র‍্যাব 2 এর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে 10 ছিনতাইকারী। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের মধ্যে একজন ডাকাতি মামলার আসামিও রয়েছে। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। $180 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। যুদ্ধবিরতি কার্যকরের দ্বিতীয় দফায় মুক্তি দেওয়ার জন্য আরও 4 ইসরায়েলি বন্দির নাম ঘোষণা করে হামাস। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার তাদের মুক্তি দেওয়া হবে। এই 4 জন হলেন ইসরায়েলি সেনা কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরিয়াল বাগ। তারা সবাই ইসরায়েল গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত একটি ইউনিটের অংশ ছিলেন। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা 180 জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে এই 4 জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় প্রতি বছর 50 লাখ টন এলএনজি বছরে কিনবে বাংলাদেশ। কোম্পানিটি এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি এটি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এজেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে। এই চুক্তিটি একটি নন ব্র্যান্ডিং বা বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে এজেন্ট এলএনজি কোম্পানিটি লুইজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন ক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফোরশনে এজেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এই কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। 24 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এজেন্ট এলএনজি কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় কোনো এলএনজি সরবরাহ চুক্তি। চুক্তির পক্ষগুলোর মতে এটি নতুন কোনো প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করেছে, যা সুপার কোল্ড গ্যাস রপ্তানির অনুমতি দেয় এমন দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত হয়েছে এবং 2028 সালের মধ্যে এই সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে রয়েছে। চন্দ্রানী চন্দ্রা,
নিউজ 24। বৈরী আবহাওয়ার কবলে আয়ারল্যান্ড। স্মরণকালের ইতিহাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে আঘাত এনেছে শক্তিশালী ঝড়। এমন অবস্থায় স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। আটলান্টিক মহাসাগরের পাশে দ্বীপ দেশ আয়ারল্যান্ডে বিভিন্ন সময়ে ঝড় আসে, কিন্তু এইবার সতর্ক করণীয় রেড অ্যালার্ট ঘোষণা করে আইরিশ আবহাওয়া অফিস ম্যাট এরিনাল। শুক্রবার ভোর 4 ঘটিকা থেকে শুরু হয় তীব্র বাতাস, যা 150 কিলোমিটার গতিবেগ লক্ষ্য করা হয়। গলয় সহ বিভিন্ন কোস্টাল এরিয়াতে বন্যা পরিস্থিতি ঘটে। পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে অফিস, আদালত, দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী ঘোষণা আসা আগ পর্যন্ত জনগণকে ঘরের মধ্যে থাকার কথা বলা হচ্ছে। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঝড়ের কারণে। দীর্ঘ 2 যুগের মধ্যে প্রথমবার একটা আপনার রেড অ্যালার্ট জারি করা হয়। সাধারণত সবসময় আমরা দেখি ইয়েলো বা অরেঞ্জ আপনার অ্যালার্ট থাকে, তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সকলেই আপনার একটা ঘরের প্রস্তুতি হিসাবে থাকে। আপনার সকল কিছু দোকানপাট থেকে শুরু করে সকল কিছু বন্ধ থাকে। গলয়ে এবং কর্ক এবং বিভিন্ন যে কোস্টাল এরিয়াতে এখানে স্পিড একটা ফ্লাডিং হয়েছে, মানে তাৎক্ষণিক যে একটা জলোচ্ছ্বাস যেটা হয় সেটা। এছাড়া আমাদের বাংলাদেশি যারা আছেন, প্রবাসী বাংলাদেশিদের আপনাদের যতটুকু আমরা খোঁজখবর নিলাম যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশা করা হচ্ছে ঝড়ের তীব্রতা 2 দিনের মধ্যে স্থিমিত হয়ে পড়বে এবং আয়ারল্যান্ডের জনজীবন স্বাভাবিক গতি ফিরে আসবে। রেড থেকে অরেঞ্জ, এরপর স্বস্তির ইয়েলো ওয়ার্নিং এর অপেক্ষায়। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে ফুর্তি করছে, আরামায়েশ করছে, আর সমন্বয়কদের নামে ভুয়া খবর ছড়াচ্ছে যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমাদের মধ্যে বিভাজন তৈরি করে, তাহলে এটা আলটিমেটলি লাভ কার? এটা লাভ কার? এটা লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছে, লাভ হচ্ছে তাদের যারা দুবাই বসে আছে, যারা এখন হচ্ছে ফুর্তি করতেছে দুবাই বসে বসে। এই যে দেখেন, আপনারা যে ফেসিবাদের পতন হয়েছে, কোন কর্মীকে নিয়ে কি দুবাই গেছে? কোন কর্মীকে নিয়ে ভারতে গেছে? ঠিকই, কিন্তু নেতাই ভারতে আরামে আছে, নেতাই কিন্তু হচ্ছে কি আবার দুবাই আরামে করতেছে, কিন্তু এখন কর্মী কিন্তু বাড়িতে থাকতে পারতেছে। তো এই কারণে কোন নেতার পিছনে ঘুরবেন, কোন নেতাকে সমর্থন দিবেন, এগুলো আগে একটু বুঝে শুনে করবেন। চট্টগ্রাম নগরীতে খাল পরিষ্কার করার পর তা মাসখানেকও টেকসই হয় না। আবারও দেখা দেয় আগের পরিস্থিতি। ময়লা আবর্জনা ফেলা বন্ধ না হওয়ায় এমন দশা। নানা উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন, তবে তাও যাচ্ছে বিফলে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, খালের নাব্য ধরে রাখতে হলে নজর দিতে হবে বর্জ্য ব্যবস্থাপনায়, বন্ধ করতে হবে পাহাড় কাটা। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হুসাইন। ময়লা নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে না ফেললে আইন পকেটে না রেখে প্রয়োগ করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের 1 মাসের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে যায় বলে অভিযোগ করেছে সিডিএ। বর্জ্য উৎপাদনের মাত্র শতকরা 20 থেকে 30% ডাম্পিং স্টেশনে যায়, বাকি সব ময়লা খালে যাচ্ছে, জানান সিডিএর প্রধান প্রকৌশলী। টোটাল বর্জ্য যে উৎপাদন হচ্ছে সেটা 20 থেকে 30% মাত্র ডাম্পিং স্টেশনে যাচ্ছে, বাকিগুলো কিন্তু খালের মধ্যে পড়ছে। সেটা জনগণের অসচেতনতা হোক বা ইয়ে হোক, মানে ময়লা ফেলার যে টেন্ডেন্সি আমাদের মানুষজনের, সেগুলো উন্নত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা এবং পাহাড় কাটায় যদি মনোযোগ দেয়া না হয়, তাহলে খালগুলোর নাব্যতা ধরে রাখা যাবে না, বলেন এই নগর পরিকল্পনাবিদ। চট্টগ্রামবাসী আমরা খালগুলোকে এখনো ডাস্টবিন মনে করি এবং নির্বিচারে সেখানে আবর্জনা আমরা ফেলি, আর প্লাস্টিক পলিথিন তো আছেই।
স্থায়ী সমাধানে যেতে হলে ময়লাকে সম্পদে পরিণত করতে হবে। এটার জন্য কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এখন ফিজিবিলিটি স্টাডি চলছে বলেও জানান মেয়র। পার্মানেন্ট সলিউশনে যদি যেতে হয় তাহলে ময়লাটাকে আমাদের সম্পদে পরিণত করে, এটা ছাড়া কোনো বিকল্প নেই। যেটা আমরা এখন কাজ করছি এটা নিয়ে, বাট এটা হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি স্টেজ। That means solid waste products management plant through recycling process. That may be the energy, that may be the soil product, or maybe the biogas. তো এটার জন্য ইনফ্যাক্ট আমরা কাজ করছি। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে নগরবাসীকেও সচেতন করে তুলতে হবে, তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। কিশোরগঞ্জের হাওরে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। বাঁধের কাজ শেষ হলে আগাম বন্যা থেকে রক্ষা পাবে হাওরের একমাত্র ফসল বোরো ধান। দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন চাষিরা। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে পানির নিচে তলিয়ে যায় কৃষকের হাজার হাজার হেক্টর ফসলি জমির ধান। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। 2018 সাল থেকে হাওর অঞ্চলে কৃষকদের সেই ক্ষতির হাত থেকে রক্ষায় ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। আর এই বাঁধ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন চাষিরা। হাজার হাজার একর জমি এবং হাজার হাজার কৃষক সব মিলে আমাদের এই এলাকার প্রাণকেন্দ্র হলো হাওরটা। এই হাওরটা যে কিছু হয়ে যায় তাহলে আমরা একদম নিঃস্ব হয়ে যাবো। সব মিলে আমাদের বিশাল উপকার হবো। এই বাঁধটা আসলে আমাদের এই বাটা এলাকার জন্য খুবই জরুরি। আগাম পানিটা থেকে রক্ষা পাই যেতে চলে না যায়, এই জন্য আমরা এই বাঁধটা দিতে আমরা কৃষক অনেক লাভবান হয়েছে এই বাঁধটা দেওয়াতে। নির্দিষ্ট সময়ে বাঁধের কাজ শেষ হবে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন হাওর অঞ্চলের মানুষ, বলছেন পাউবো কর্মকর্তা। এই কাবিটার কাজের আওতায় যে ডুবন্ত বাঁধের মেরামত কাজ তার অগ্রগতি হচ্ছে 30%। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সময়ের মধ্যেই ইনশাল্লাহ এই পিএসির মাধ্যমে কাবিটার আওতায় এই ডুবন্ত বাঁধের মেরামত কাজ সম্পাদন করতে পারবো। চলতি বছর কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বোরো আবাদ করা হয়েছে 1,68,000 ফসলি জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলার খবর। দলগুলোর অব্যবস্থাপনার কারণে দিন দিন মান হারাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল। আর্থিক দিক বিবেচনা করে বিপিএল এর দলগুলোর মালিকানা সত্ত্ব দেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের অভাব অনুভব করেন না দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। বিপিএল দেশের ক্রিকেটের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কিন্তু যতটা বড় প্রত্যাশা ততটাই বড় সমস্যার গল্প। মাঠের খেলা যতটা জমজমাট, মাঠের বাইরের অব্যবস্থাপনা ততটাই হতাশাজনক। প্রায় প্রতি বছরই খেলোয়াড়দের পাওনা অর্থ নিয়ে টালবাহানা করে দলগুলো। তাতে বিদেশি ক্রিকেটাররাও বাংলাদেশ লিগের প্রতি বিশ্বাস হারাচ্ছেন। বিশ্বজুড়ে ছড়াচ্ছে বিপিএল এর অব্যবস্থাপনার গল্প। প্রত্যেক বিপিএল আসলে এই ঘটনাটা ঘটে, দুঃখজনক। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির জন্য এই নিউজগুলো হয়ে থাকে এবং এই ঘটনাগুলো হয়ে থাকে। সেটার জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই আসলে আমাদের যে সম্মানটা হওয়ার কথা সেই জায়গাটা আমরা যেতে পারছি না। আশা করব নেক্সট ইয়ার থেকে ক্রিকেট বোর্ড হয়তোবা এটার পুরো দায়িত্বটা নেবেন। আশরাফুলের মতে উন্নত ইনভেস্টর ছাড়া দল বাড়ানো মানে টুর্নামেন্টের মান কমিয়ে দেয়া। একাধিক দলের পেছনে সমর্থন এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত না হলে বিপিএল তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলেও মনে করেন তিনি। দল যদি 7টা খেলে সেখানে 70 থেকে 80 জন খেলার সুযোগ হয়, আরও কিন্তু 40-50টা লোকাল প্লেয়ার বসে থাকে। তো দল কমানো না, যদি ইনভেস্টর ভালো থাকে, ভালো ফ্র্যাঞ্চাইজি থাকে, তাহলে দল আরও একটা বাড়ানো উচিত আমি মনে করি। কিন্তু যদি আপনার ভালো ইনভেস্টর, ভালো ফ্র্যাঞ্চাইজি না থাকে তখন দল কমাতে হবেই আসলে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরেই ফর্মে ফিরেছেন লিটন দাস। অনেকে লিটনকে জাতীয় দলের স্কোয়াডে দেখতে চাইলেও আশরাফুল বলছেন ভিন্ন কথা। লাস্ট 1 বছরের পারফরমেন্স যদি আপনি দেখেন, ওয়ানডেতে তার অতটা ভালো যাচ্ছে না, নতুন বলে সে সার্ভাইভ করতে পারছে না। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দেখতে দেখতে শেষ বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বিদেশি ক্রিকেটারদের পেছনে ফেলে সেরাদের তালিকায় দাপট দেশিদের। পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর রাইডার্স। ঢাকা সিলেট হয়ে চট্টগ্রাম পর্ব শেষে আবার বিপিএল ফিরছে ঢাকায়। মিরপুরে পর্দা নামবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। বন্দরনগরী চট্টগ্রামে 4 ছক্কার উন্মাদনায় এতদিন মজে ছিল ক্রিকেট প্রেমীরা।
ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে এক রংপুর রাইডার্স ছাড়া কেউই এখনো প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি। শতভাগ সফলতা নিয়ে চট্টগ্রামে পা রাখে উত্তরের দলটি। তবে এ পর্বে প্রথমবারের মতো হারের স্বাদ পায় রংপুর রাইডার্স। 9 ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নুরুল হাসান সোহানের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল 8 ম্যাচে 6 জয় নিয়ে টেবিলের 2 অবস্থান করছে। 3-এ চিটাগং কিংস। 4 জয় ও 5 পরাজয় নিয়ে 8 পয়েন্ট নিয়ে 4-এ অবস্থান করছে খুলনা টাইগার্স। 10 ম্যাচ থেকে 6 হার ও 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে। সিলেট স্ট্রাইকার্স 9 ম্যাচে 2 জয় 7 হারে 4 পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে। এবারের বিপিএলে ব্যাটে বলে দেশি খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য উপভোগ করছে দর্শকরা, যার প্রমাণ সর্বোচ্চ রান উইকেট শিকারের তালিকায় শীর্ষে তানজিদ তামিম ও তাসকিন আহমেদের থাকা। ব্যাট হাতে 10 ম্যাচে 46.66 গড়ে 420 রান ঢাকার এই ওপেনিং ব্যাটসম্যানের। অন্যদিকে বল হাতে সবাইকে ছাড়িয়ে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদ 10 ম্যাচে 22 উইকেট নিয়ে তালিকার শীর্ষে এই স্পিড স্টার। আগামী রোববার থেকে ঢাকা পর্ব শুরু হয়ে 7 ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএল-এর 11তম আসরের। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের সুপার 6-এ কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। এর আগে গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল। অস্ট্রেলিয়ার সাথে জয়ের একেবারে কাছে গিয়েও 2 উইকেটে ম্যাচ হারে বাংলাদেশের মেয়েরা। যদিও সুপার 6-এ বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। সুপার 6-এ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মঙ্গলবার একই মাঠে সকাল 8:30টায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা। এই ছিল সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।